কুসুম হসপিটালে এসে রাজকে স্পর্শ করতেই সুস্থ হয়ে উঠল রাজ। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে রাজ ইন্দ্রাণীকে বলছে আমাদের বড় ছেলে তার সংসারের জন্য সবকিছু স্যাক্রিফাইস করবে, তিল তিল করে তার যোগ্যতা তৈরি করবে, সেটাই আমার কাছে গর্বের। তখনই ইন্দ্রাণী রাজকে বলছে আমাদের জন্য কেউ সাম্রাজ্য তৈরি করে রেখে যায়নি, আমি নিজে খেটে তৈরি করেছি, নিজে খেটেছি আমার দুই ছেলের জন্য। আর আমার এই পরিশ্রমের মূল্য দেয়নি আয়ুষ, সব ছেড়ে বেরিয়ে গিয়ে আজ ও ডেলিভারি বয়ের কাজ করছে। রাজ তখন বলছে তা কি করবে, ও কি না খেতে পেয়ে মরবে? নিজের পরিবারকে বাঁচানোর জন্য ন্যূনতম কাজটুকু করবে না? ইন্দ্রাণী তখন কাঁদতে কাঁদতে বলছে তুমি বুঝবে না, এটা নারীর টান, আমি জন্ম দিয়েছি ওকে। ও যতই ওই মেয়েটাকে মাথায় করে রাখুক না কেন, ওই মেয়েটার সাথে থাকলে ওর কোনোদিন ভালো হবে না। তাই ওই মেয়েটার থেকে আয়ুষকে আমার দূরে সরাতে হবে। রাজ তো তখন বলছে চেষ্টা করে দেখতে পারো, সফল হবে না। যেদিন ওদের বাড়ি থেকে বের করে দিয়েছিলে সেদিন বোঝার দরকার ছিল ওরা আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবে না। তুমি ভুল সিদ্ধান্ত নিলে, শুধু ভুল নয় পাপ, এই পাপের ফল তুমি ভোগ করবে। আমি সব সময় তোমার পাশে দাঁড়িয়েছি কিন্তু আর দাঁড়াবো না, কারণ আমি জানি আমার ছেলে ঠিক, তুমি ভুল। ইন্দ্রাণী তো এবার বলছে দোষ দিচ্ছ তো দাও, কারণ তোমরা তো সব জানতে ওদের বিয়ের ব্যাপারটা, আমি শুধু জানতাম না। আমাকে মিথ্যে বলেছে, আমার সঙ্গে ছল করেছে, আমাকে অন্ধকারে রেখেছে। তখনই মীনাক্ষী ইন্দ্রাণীকে বলছে শুধু তাই নয় দিদি, তুমি ওদেরকে বারবার জিজ্ঞেস করেছো ওদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক আছে কিনা। শুধু তোমার ছেলে স্বীকার করেনি তো তা নয়, ওই কাজের মেয়েও তো স্বীকার করেনি। ইন্দ্রাণী তো তখন বলছে তাও যদি আমাকে আগে বলতো তাও আমি ভেবে দেখতাম। আর আমি জানতে পারলাম কখন, যখন শীত আমার সঙ্গে আমি বিয়ে দিচ্ছি ছান্নাতলায় ঘর ভর্তি লোক সবার মাঝখানে আমাকে অসম্মান করার জন্য বলল। তারপর তোমরা বলছো আমি সব ভুলে যাব, সব মেনে নেব? কখনো মানবো না, জীবনেও না। তখনই তো রাজের বুকে ব্যথা শুরু হয়। ঈশান তো তখন দৌড়ে গিয়ে রাজকে ধরে নেয়, তারপর সকলে মিলে চেয়ারের মধ্যে বসায়। ইন্দ্রাণী তখন ঈশানকে বলছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো। ঈশান তো তখন ডাক্তারকে ফোন করতে থাকে আর অ্যাম্বুলেন্সকে ফোন করতে থাকে। এদিকে তখন রাজ তো তখন অজ্ঞান হয়ে যায়। ইন্দ্রাণী তো রাজ রাজ বলে চিৎকার করতে থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে কুসুম তো কাঁদতে কাঁদতে আয়ুষকে বলছে কি দরকার ছিল এইসব কাজ করার, ততদিন না হয় আমি রান্না করে চালিয়ে নিতাম। আর আপনার জন্য এইসব ছোটোখাটো কাজ নেই, আপনি কত বড় মানুষ, আপনার জন্য এইসব কাজ সাজে না। আয়ুষ তো তখন কুসুমকে বলছে দেখো এই সময় আমার কাছে কোনো কাজ ছোট নয় বড় নয়, এই কাজটার জন্য কিন্তু আমরা খেতে পারছি। তাই তোমার কাছে বা মায়ের কাছে এই কাজ ছোট হলেও আমার কাছে এই কাজ সাফল্যের সিঁড়ি। একটা কথা সবসময় মনে রেখো কুসুম, ছোট থেকে সবসময় বড় হয়। আমার মা একটা ছোট বিজনেস দাঁড় করিয়েছিল, আর সেই বিজনেসের মারফতেই আজ মা গাঙ্গুলি এম্পায়ার তৈরি করেছে। একটা চারা গাছে কিন্তু জল দিতে দিতে তবে সে বড় গাছ তৈরি হয়। ঠিক তেমন আমাকে দেখো, আমি আজকের হয়তো ছোট কাজ করছি কিন্তু একদিন বড় জায়গায় পৌঁছাবো। আমরা একদিন দুজনে মিলে অনেক দূর পৌঁছবো, শুধু তুমি আমার পাশে থেকো। এই বলে তো কুসুমকে জড়িয়ে ধরে। তখনই আয়ুষের ফোনে ম্যানেজারের ফোন আসে। আয়ুষ তখন ফোনে কথা বলে ফোনটা রেখে দিয়ে কুসুমকে বলছে আমার রাতে কয়েকটা ডেলিভারি দেওয়ার কাজ পড়েছে, আমি এক্ষুনি আসছি। আসলে কি বলো তো, আমি যদি রাতে ডেলিভারিগুলো করি তাহলে আরও বেশি টাকা পাবো। আর তুমি চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসবো। আর তুমি কিন্তু আমার জন্য বসে থাকবে না, খেয়ে নেবে কেমন? এই বলে তো বেরিয়ে যায়। এদিকে তখন রাজ আইসিইউতে ভর্তি আছে। ইন্দ্রাণী তো আইসিইউতে যাবে বলে নার্সকে বারবার বলছে, নার্স তো ইন্দ্রাণীকে কোনো মতেই যেতে দেবে না। সেই মুহূর্তে ডাক্তার এসে সকলকে বলছে ওনার হার্ট অ্যাটাক হয়েছে, ওনার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। যেহেতু ওনার এটা থার্ড অ্যাটাক, তাই সারভাইভ করার খুবই কম। ইন্দ্রাণী তো তখন বলছে প্লিজ ডাক্তার এরকম বলবেন না, ওটা আপনার ডিউটি, টাকার জন্য আপনি চিন্তা করবেন না, যা টাকা লাগবে আমি সব দেবো, কিন্তু আমার বেস্ট ট্রিটমেন্টটা চাই ব্যাস। এই বলে তো কাঁদতে কাঁদতে বলছে রাজকে যেন আমি সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারি ব্যাস। ডাক্তার তখন ইন্দ্রাণীকে বলছে প্লিজ শান্ত হন, আমাদের যতটুকু করার আমরা করেছি ওনাকে স্টেবল করার জন্য, আর কাল সকাল পর্যন্ত যতক্ষণ না ওনার জ্ঞান ফিরছে ততক্ষণ আমাদের কিছু করার নেই। এই বলে তো ওখান থেকে চলে যায়। ইন্দ্রাণী তখন ঈশানকে বলছে তোমার বাবার জ্ঞান ফিরবে, আমি জানি ও আমাকে ছাড়া কোথাও যেতে পারে না। এই বলে তো কাঁদতে শুরু করে। এদিকে তখন কুসুম গাঙ্গুলি বাড়ির সকলের ফটোর সামনে দাঁড়িয়ে বলছে আমি কিছু মনে করিনি দেবীমার কথায়, উনি তো আমার মা, আমার বকাবকিও করতে পারেন, সব করতে পারেন, ওনার সব অধিকার আছে। তুমি শুধু দেবীমার রাগ ভাঙানোর শক্তিটুকু দিও ঠাকুর, তুমি শুধু দেখো সব বাধা পেরিয়ে যেন আমরা আগের মতো আবার থাকতে পারি। এই বলে তো ওখান থেকে চলে যাবে, তখনই ছবিটা নিচে পড়ে ভেঙে যায়। কুসুম তখন ছবিটা তুলে হাতে করে নিয়ে কাঁদতে কাঁদতে বলছে
তুমি কোন ঝড়ের ইঙ্গিত দিচ্ছ ঠাকুর? বড় সাহেবের দিকটা ভেঙে গেল, কোনো অমঙ্গল হবে না তো? এই বলে তো কাঁচের ওপর হাত দিতেই কুসুমের হাত কেটে যায়। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে বলছে, কেন জানি না আমার খুব মনটা ডাকছে। বড় সাহেব কেমন আছেন, কি অবস্থায় আছেন আমি কিচ্ছু জানতে পারছি না, ওনার কাছে যেতেও পারছি না আমি। ওনার কি কোনো অমঙ্গল হবে? এই বলে তো রাজের আগের হার্ট অ্যাটাকের কথাগুলো মনে করে ঠাকুরের সামনে কাঁদতে কাঁদতে বলছে, তুমি বড় সাহেবের কোনো ক্ষতি করো না ঠাকুর, ওনার কিছু হতে দিও না। এই বলে তো ছবিটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে পরদিন সকাল হতে ডাক্তারবাবু রাজকে দেখে সকলকে বলছে, দেখুন ওনার অবস্থা কিন্তু এখনো স্টেবল হয়নি। ইন্দ্রাণী তখন কাঁদতে কাঁদতে ডাক্তারকে বলছে, আমি কিছু শুনতে চাই না, মানে ইঞ্জেকশন অপারেশন যা ইচ্ছা করুন, আমি ওকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে চাই। ডাক্তারবাবু তখন বলছেন, দেখুন একটা উপায় আছে, এখন এখন একটা জরুরি ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, কিন্তু খুব রিস্ক, হয়তো উনি সাড়া দেবেন না। ইন্দ্রাণী তো এবার বলছে, হ্যাঁ সেটাই যদি বা একমাত্র উপায় হয় তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করুন আপনি। ডাক্তারবাবু তখন নার্সকে ইঞ্জেকশনটা দিতে বলে। তখনই ইন্দ্রাণী কেবিন ছেড়ে বেরিয়ে যায়। ঈশান্ত তখন মনে মনে বলছে, বাবার এই অবস্থায় মা বেরিয়ে গেল কেন এখন? এদিকে তখন ডাক্তারবাবু রাজকে ইঞ্জেকশনটা দিয়ে দেয়। রাজের তখন আস্তে আস্তে জ্ঞান ফেরে। ডাক্তারবাবু তখন ঈশানকে বলছে, গুড নিউজ, ওনার আস্তে আস্তে জ্ঞান ফিরছে। অনুশ্রী তখন ঈশানকে বলছে, আমি মণিকে ডেকে নিয়ে আসি। এই বলে তো ওখান থেকে দৌড়ে চলে যায়। রাজ তখন চোখ মেলে তাকায়। অন্যদিকে দেখা যাচ্ছে কুসুম তো বারবার ঈশানের ফোনে ফোন করছে, ঈশান কোনো মতেই ফোন তুলছে না। কুসুম তখন একা একা বলছে, আমি ওনার ফোনে বারবার ফোন করছি, উনি তো ইচ্ছা করে ফোন তুলবেন না, সেটা তো হবে না। তার মানে কি বড় সাহেবের সত্যিই কোনো বিপদ হলো? এই বলে তো ঠাকুরের সামনে হাত জোর করে কাঁদতে শুরু করে। এদিকে তখন ইন্দ্রাণী তাড়াহুড়ো করে এসে ডাক্তারকে বলছে, শুনলাম রাজের জ্ঞান ফিরেছে, তার মানে এখন বেটার আছে তো? ডাক্তারবাবু তখন বলছেন, জ্ঞান ফিরেছে মানে এই নয় যে সম্পূর্ণভাবে এখন সুস্থ, যে কোনো সময় ওনার ফোর্থ হার্ট অ্যাটাক হতে পারে। তখনই আয়ুষ বলছে, স্যার আপনি বলেছিলেন যে থার্ড অ্যাটাকের পরে সারভাইসলি কমে যায়, তার মানে ফোর্থ অ্যাটাক হলে তো? তখনই ডাক্তারবাবু বলছেন, সেক্ষেত্রে বেঁচে যাওয়ার সম্ভাবনাটা আরও কমবে। অনেক সময় পেশেন্ট সার্ভাইভ করলেও এক্সটেন্সিভ ব্রেন ড্যামেজ হয়ে যায়, তখন শরীর অকেজো হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। ইন্দ্রাণী তো তখন কাঁদতে কাঁদতে বলছে, এসব নানা রকম কথা আমি শুনতে চাই না, আমার হাজবেন্ডকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই। ডাক্তারবাবু তখন বলছেন, বাড়ি নিয়ে যাওয়ার কথা ভুলে যান মিসেস গাঙ্গুলি, এখন ইমিডিয়েটলি ওনার বাইপাস সার্জারি করতে হবে, ওনাকে বাঁচানোর এটাই একমাত্র উপায়। ইন্দ্রাণী তো তখন বলছে, হ্যাঁ আপনি যান, সার্জারির ব্যবস্থা করুন। তখনই ডাক্তারবাবু ঈশানের দিকে তাকায়। ইন্দ্রাণী তখন ঈশানকে জিজ্ঞেস করছে, কি হলো ঈশান, ডাক্তারবাবু তোমার দিকে তাকাচ্ছেন কেন? ঈশান তখন বলছে, বাবার জ্ঞান ফেরার পর বাবা পারমিশন দেয়নি অপারেশন করার। ইন্দ্রাণী তখন অবাক হয়ে বলছে, অপারেশন করতে কিসের অসুবিধে? ঈশান তখন বলছে, বাবা বলছে বলে তো সমস্ত কথাটা খুলে বলে। ইন্দ্রাণী তো সবটা শুনে বলছে, এইরকম ক্রিটিক্যাল সময় কি বলছে কি এইসব, এই বলে তো উপরে চলে যায়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।